হ্যালো ভিউয়ার্স, আজকে তোমাদের সামনে মডেল অ্যাক্টিভিটি টাস্কের গণিতের পার্ট 2 নিয়ে আলোচনা করব। দশম শ্রেণীর গণিতের পার্ট 2। আচ্ছা, তার আগে একটা কথা বলিনি যে গণিতের পার্ট 1, ভৌতবিজ্ঞানের পার্ট 1 পেতে গেলে তোমাকে ইউটিউবে যে হালিম স্পেস চেকলিস্ট সার্চ করতে হবে, না হলে তুমি গণিতের পার্ট 1 এবং ভৌতবিজ্ঞানের পার্ট 1ও পাবে না। তার পেছনে একটাই কারণ, ওগুলো আমি অনলাইনে ক্লাস করেছিলাম। অনলাইনের ক্লাস তোমার যদি সাবস্ক্রাইব করাও থাকে, তোমাকে ইউটিউবে যে সার্চ করলে তবেই তুমি অনলাইনের যে ক্লাসের সমাধান সেগুলি পাবে, নচেত তুমি পাবে না। বোঝা গেছে? আচ্ছা, আজকে যে আমি মডেল অ্যাক্টিভিটি টাস্কের গণিতের যে প্রশ্ন সেটা দেখে নিই। কি বার্ষিক 8% সরল সুদের হারে কোন মূলধনের n বছরের মোট সুদ PNR/25 টাকা হলে মূলধনের পরিমাণ কত? মূলধন বের করতে হবে। এট ফার্স্ট আমাকে মূলধনটা ধরে নিতে হবে। মনে করি মূলধন x টাকা, তাহলে আমি মূলধনটা ধরে নিলাম ক টাকা? x টাকা। আমরা জানি কি জানি? I equal to PTR/100। এই ফর্মুলা আমি জানি। সুদের অঙ্কের ফর্মুলা কি? I equal to PTR/100। তাহলে I এর মান কত দেখে নাও। I এর মান, I মানে কি? মোট সুদ। PNR/25, PNR/25 বোঝা গেছে? এই দেখো PNR/25। P এর মানটা কত? আচ্ছা দেখো, P এর মানটা কত? P এর মান কত? P ইকুয়াল টু কত ধরেছি? x। আচ্ছা, T এর মান কত? ক বছর? দেখো ক বছর? n বছর। ইনটু r, r কত? r বাই কত? 100। দেখো n n কেটে গেল, r r কেটে গেল, এখানে করে দিচ্ছি অঙ্ক। 4 25 100, 4 25 100। তাহলে আমি এখানে করছি, দেখো জাস্ট এখানে চলে যাচ্ছে। x এর কিছু না, মানে 1 আছে, x কোনাকুনি গুণ 4 এর সাথে p গুণ করলে কত হলো? 4p টাকা। অ্যানসার হয়ে গেল। একের অঙ্কের অ্যানসার হয়ে গেল। টুকে নাও, নেক্সট অঙ্কে চলে যাব আমি। আচ্ছা, নেক্সট 2 নম্বর অঙ্ক কি বলেছে দেখো। দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত 1:2 এবং ভূমির পরিধির অনুপাত 3:4 হলে তাদের আয়তনের অনুপাত কত? তাহলে আমাকে প্রথমে কি করতে হবে? উচ্চতা ধরে নিতে হবে। মনে করি চোঙের উচ্চতা যথাক্রমে একটা 1h একটা 2h। কারণ 1 থেকে 1h আর 2 থেকে কি পেলাম? 2h। ভূমির পরিধির অনুপাত কত বলেছে? 3:4। অর্থাৎ শর্তানুযায়ী, আচ্ছা ভূমির পরিধির ফর্মুলাটা কি? ভূমির পরিধির ফর্মুলা কি? 2 পাই r। তাহলে এটা প্রথম কাটটা তাহলে r1, তাহলে দ্বিতীয়টা কত হবে? 2 পাই r2 ইকুয়াল টু কত বলেছে? 3:4, তাহলে 3/4। আচ্ছা, 2 পাই r1 প্রথমটার পরিধি, দ্বিতীয়টা 2 পাই r2, এটা r1 এটা r2, এটা 3:4। দেখে দেখে লিখছি কোশ্চেন। 2 2 কেটে গেল, পাই পাই কেটে গেল, বুঝে গেছে? তাহলে r1/r2 ইকুয়াল টু 3/4। তাহলে ভাগ মানে কি হবে? ইস টু r1:r2 ইকুয়াল টু 3:4। তাহলে ভাগটা এই বাইটার জায়গায় কি হলো? ইস টু। বুঝে গেছে? নেক্সট স্টেপে চলে যাচ্ছি। দেখো এবার কি করব আমি? নেক্সট স্টেপে চলে যাব। তাহলে এবার কি করতে হবে? ব্যাসার্ধ ধরে নিতে হবে। ধরি ব্যাসার্ধ যথাক্রমে কি হবে? 3 থেকে 3x, ওখানকার 3 থেকে r1, আর 4 থেকে কি হবে? 4x। 3 থেকে 3x, 4 থেকে কি হবে? 4x। তাহলে 3 থেকে 3x পেলাম। অতএব আয়তনের অনুপাত আমাকে কি বের করতে হবে? আয়তনের অনুপাত। দুটো আয়তনের কি বের করতে হবে? অনুপাত। একটা কি হবে? r1 আর একটা কত হবে? r2। যেহেতু পাই
r1 স্কয়ার h পাই r2 স্কয়ার h। এটা আয়তনের ফর্মুলা। পাই বসে গেল। r1 এর মান কত 3x, তার মাথায় কি স্কয়ার। h এর মান কত h মানে 1h, পাই আছে পাই। r2 কত r2 দেখো 4x, তার মাথায় স্কয়ার। এই h কত h কত h মানে কত 2h। আচ্ছা পাই আছে বসলো। 3 3 কত 9, 1h পাই। 4 4 কত হবে 16x স্কয়ার ইনটু 2h। পাই পাই কেটে গেল, x স্কয়ার স্কয়ার কেটে গেল, h কেটে গেল। তাহলে আমি এই পাশে করে দিচ্ছি। দেখো 9 তো পড়েছে 9 কে 9, 16 দুগুণ কত হবে 32, 16 দুগুণ 32। 9 আছে বসলো, ভাগ মানে কি is 2, তাহলে 9:32। তাহলে আয়তন অনুপাত বের হলো কত 9:32। এবার নেক্সট অঙ্কে আমি চলে যাব। কি বলেছে দেখো 2 এর 2 নম্বর অঙ্কটা, একটি বৃত্তের দুটি জ্যায়ের AB ও C পরস্পর লম্ব, AB = 4 সেমি ও AC = 3 সেমি হলে বৃত্তটি ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করি। আচ্ছা তাহলে আমাকে এট ফার্স্ট বৃত্ত আঁকতে হবে। কি আঁকতে হবে বৃত্ত। আচ্ছা বৃত্ত আঁকলে নাম দিয়ে দাও ও। বলেছে AB জ্যা, দুটো জ্যা, এই তো AB একটা জ্যা, জ্যায়ের নাম কি লিখলাম AB। AC আর একটা জ্যা, পরস্পর লম্ব এমন জ্যা লিখতে হবে। তাহলে AC এটা AB আর AC, তাহলে এখানে AB দাও, এইটা A দাও আর এটাকে B দাও, তাহলে এটা C হয়ে গেল। AB আর AC পরস্পর লম্ব হয়ে গেল। তাহলে আমাকে কিসের দৈর্ঘ্য চেয়েছে ব্যাসার্ধের দৈর্ঘ্য। AB দেখো কত বলেছে 4 সেন্টিমিটার, AC কত 3 সেন্টিমিটার। আমাকে ব্যাসার্ধের দৈর্ঘ্য মানে অর্ধেকটা বের করতে হবে ও। আচ্ছা আমি জানি BC বের করি আগে, BC। আচ্ছা BC মানে এখানকার অতি, দেখো এটা ভূমি, এটা লম্ব, এটা অতি। আচ্ছা অতিভুজ বের করার ফর্মুলা কি, অতিভুজ ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। ফর্মুলা কি বললাম ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। ভূমি মানে কত দেখে নাও 4, ভূমি মানে 4, লম্ব মানে দেখো 3, লম্ব মানে কত 3। এরকম ভূমি 4 লম্ব কত 3। 4 এর স্কয়ার কত 16, 3 এর স্কয়ার কত 9, 16 আর 9 কত 25। আচ্ছা 16 আর 9 কত হবে 25। এখানে করে দিচ্ছি 25 এর বর্গমূল কত, 25 এর বর্গমূল কত 5। তার মানে BC = 5 বের হলো, মানে ব্যাস বের হলো। BC = 5 মানে কি বের হলো ব্যাস। তাহলে অর্ধেকটা কত 5 এর অর্ধেক 2.5, তাহলে তো OB 5/2 সেমি মানে 2.5 সেমি। অতএব ব্যাসার্ধের দৈর্ঘ্য 2.5 সেমি। তাহলে এইটা হলো, আলাদা করে দাও এই পার্টটা আলাদা, 2.5 সেমি। এটা হয়ে গেল। এরপরের অঙ্কটা কি বলেছে দেখে নিয়ে যাক। আচ্ছা কি বলেছে দেখো 3 নম্বর অঙ্ক, কোন মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 8,400 টাকা ও 8,652 টাকা হলে মূলধন ও বার্ষিক সুদের হার কত তা হিসাব করতে হবে। ঠিক আছে। আচ্ছা এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। আচ্ছা অ্যাকচুয়ালি অ্যাক্টিভিটি টাস্কে যে অঙ্কগুলো দিচ্ছে খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। হ্যাঁ আচ্ছা অতএব প্রথমে যেটা করতে হবে 2 বছরের সরল সুদ 8,400 টাকা। 1 বছরের সরল সুদ নিশ্চয় কত হবে কম হবে। 2 বছরের তুলনায় 1 বছর সুদ কম হবে, তাহলে 2 দিয়ে কি হবে ভাগ হবে। 4 দুগুণ 8, 2 দুগুণ 4, 2 শূন্য 4,200 টাকা। এটা 1 বছরের সরল সুদ বেরোলো। হলো এবার কি করব দেখো, অতএব সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কি বের করছি, সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের কি বের করছি পার্থক্য, চক্রবৃদ্ধি সুদের পার্থক্য এই দুটো। চক্রবৃদ্ধি সুদ মানে 8,652 আর
আর সরল সুদ মানে হচ্ছে কি 8,400 টাকা, বিয়োগ করলে কত হচ্ছে 252 টাকা, বিয়োগ করলে কত হচ্ছে 252 টাকা। বোঝা গেছে? এবার দেখো, আচ্ছা ঠিক আছে, 4200 টাকা এই পর্যন্ত যদি হয়ে গেলে নেক্সট স্টেপ করব। দেখো অতএব এখান থেকে করছি জায়গা নেই, অতএব 4200 টাকার 1 বছরের সুদ কত, মানে সুদের পার্থক্য কত, 252 টাকা। সুদের পার্থক্য মানে সুদ, হ্যালো, 252 টাকা। তাহলে 1 টাকার 1 বছরের সুদ কত হবে, 252/4200 টাকা। বুঝা গেছে? আচ্ছা, আমার এবার কত টাকায়, 100 টাকায় বের করতে হবে। 100 টাকার 1 বছরের সুদ বের করতে হবে। দেখো আমি এক জায়গায় মিটিয়ে দিচ্ছি, দিয়ে করে দিচ্ছি। দেখো এই জায়গাটা করে দিচ্ছি। আচ্ছা, এই লাইনটা আমি জাস্ট, এই লাইনটা এখানকার যে লাইনটা এখানে করছি। দেখো তোমাদের বুঝি এইভাবে করে দেওয়াই ভালো। তাহলে এই লাইনটা জাস্ট এখান থেকে হচ্ছে, অতএব 100 টাকার 1 বছরের সুদ কত হবে, 252/4200 ইন্টু 100 টাকা। 0 কেটে গেল, 642, তাহলে 6 টাকা। কত বেরোলো, 6 টাকা বেরোলো। কত, 6 টাকা। বুঝা গেছে? তাহলে সুদের হার 6 টাকা। তাহলে সুদের হার কত হবে, সুদের হার হবে কত, 6%। সুদের হার বেড়ে গেল কত, 6%। আমাকে বের করতে হবে কি, মূলধন। সে একই ফর্মুলা, আমরা জানি কি, I equal to PTR by 100, I equal to PTR by 100। এই ফর্মুলা ফেলতে হবে আমাকে। বুঝে গেছে? তাহলে I equal to PTR by 100। তাহলে I মানে I equal to সুদ কত ছিল, 4200 টাকা। 4000 কত ছিল, 200 টাকা। P কত, P না, সুদ কত বের হয়েছিল, সুদ I equal to কত ছিল, 4200। P বেরোবে, P ক বছর, 1 বছর। আর কত, 6%/100 হলো। 6 7 42, কটা শূন্য, দুটো শূন্য। P এর সাথে অঙ্কন করলে P, 7 কে 7, কটা শূন্য, একটা দুটো তিনটে চারটে, একটা দুটো তিনটে চারটে টাকা বেরিয়ে গেল। তাহলে মূলধনের পরিমাণ কত বেরোলো, 7000 টাকা। নেক্সট অঙ্কে চলে যাই। আচ্ছা, 4 নম্বর অঙ্ক কি বলেছে, যদি a স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের অনুপাত 1:r হয়, তবে দেখাও যে এটা ইকুয়াল টু, এটা প্রমাণ করতে হবে। হ্যাঁ, তো এটা সমীকরণ ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। মনে করি বীজদ্বয় 1 থেকে আলফা আর r থেকে r আলফা ধরে নিলাম, হলো আলফা প্লাস আর আলফা ইকুয়াল টু কত হবে, আমরা কি বীজদ্বয়ের সমষ্টির ফর্মুলা কি, মাইনাস বি বাই এ। ফর্মুলা কি, মাইনাস বি বাই এ। আচ্ছা, আলফা কমন নাও, আলফা নিলে থাকে কত, 1 প্লাস আলফা নিলে আর ইকুয়াল টু মাইনাস বি বাই এ। আমি কি করছি, উভয় পক্ষে বর্গ করছি। তাহলে কি হবে, আলফা স্কয়ার হবে 1 প্লাস আর তার স্কয়ার হবে ইকুয়াল টু মাইনাসটা উঠে যাবে বি স্কয়ার বাই এ স্কয়ার। বর্গ করলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস। বোঝা গেছে? এটা হলো 1 নম্বর, এটা হলো কি 1 নম্বর। এবার কি করছি, আলফা ইন্টু আর আলফা। এবার বীজদ্বয়ের গুণ করছি। বীজদ্বয়ের কি করছি, গুণ। বীজদ্বয়ের গুণফলের ফর্মুলা সি বাই এ। তাহলে আলফা আলফা গুণ করলে কত হবে, আলফা স্কয়ার আর ইকুয়াল টু সি বাই এ। এটা কত নম্বর, 2 নম্বর। এটা 1 নম্বর, আর একটা হচ্ছে কি 2 নম্বর। এবার কি করব, 1 কে 2 দিয়ে ভাগ করব, 1/2 করে পাই। দেখো 1 এ কি ছিল, আলফা স্কয়ার 1 প্লাস আর স্কয়ার বি স্কয়ার বাই স্কয়ার। তাহলে 2 এ কি ছিল, তারপর আলফা স্কয়ার আর ইকুয়াল টু সি এ। দেখো 1 নম্বরে এটা ছিল, 2 নম্বরে এটা ছিল। তাহলে আলফা আলফা স্কয়ার কেটে গেল, হলো আলফা আলফা স্কয়ার কি হলো, আর এটার মধ্যে স্কয়ার ছিল, আলফা 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 স্কয়ার কেটে গেল। বুঝা গেছে? এবার দেখো তোমরা যেটা দেখবে এখানে একটা আছে, সেটা বুঝতে হবে তোমাদেরকে যে, দেখো
সেটা হচ্ছে কি 1 প্লাস আর স্কোয়ার, 1 প্লাস আর তার কি আছে স্কোয়ার আছে, তো 1 প্লাস আর তার স্কোয়ার আছে, সরি স্কোয়ার নাই কি আছে হোল স্কোয়ার আছে, 1 প্লাস আর তার হোল স্কোয়ার বাই আর ইকুয়াল টু বি স্কোয়ার বাই এ স্কোয়ার, তো আছেই বি স্কোয়ার বাই এ স্কোয়ার আছে, ভাগকে গুণ করো তাহলে কি হয়ে যাবে, কিছু না মানে এখানে 1 আছে উল্টে যাবে 1 বাই সি এ হয়ে যাবে। তাহলে দেখো 1 বাই কত হবে সি এ হবে তো নাকি না, দেখো ভালো করে আরেকবার বুঝে নাও। আচ্ছা দেখো বি স্কয়ার বাই স্কয়ার, এখানে এটার মান ছিল সি বাই এ, এটার মান মিস্টেক হয়েছিল, এটা হবে কত সি বাই এ, আচ্ছা উল্টে যাবে তাহলে কি হবে এ বাই সি, উল্টে গেলে কত হবে এ বাই সি। আচ্ছা দেখো এ দুটো এ একটা কেটে গেল, তাহলে কত হয়ে যাচ্ছে দেখো, অতএব 1 প্লাস আর তার হোল স্কয়ার বাই আর ইকুয়াল টু বি স্কয়ার বাই এসি, প্রুভ হয়ে গেল। দেখো ই আর ভি ই ডি। আচ্ছা বুঝা গেছে, এখানে এখানে একটা এক জায়গায় মিস্টেক হয়েছিল যে এটা সি বাই এ, বুঝা মিটিয়ে দেওয়ার জন্য সমস্যাটা হয়েছিল, বুঝা গেছে। আচ্ছা নেক্সট অঙ্ক চলো। আচ্ছা দেখো 5 নম্বর কোশ্চেনটা হচ্ছে উপপাদ্য, তোমাদের পেজ যে মধ্যশিক্ষা পর্ষদের যে অঙ্ক বই দিয়েছে 60 নম্বর পেজে উপপাদ্য নম্বর 33 এর উপপাদ্য, বুঝা গেছে। এবার নেক্সট অঙ্কে চলে যাচ্ছি আমি। আচ্ছা এবার লাস্ট অঙ্ক দেখে নাও কি বলেছে, একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ যদি উচ্চতা 6 গুণ হতো তবে চোঙটির আয়তন 539 ঘন ডেসিমিটার বেশি হতো, চোঙটির উচ্চতা কত? তাহলে আমি চোঙটির উচ্চতা ধরে নিতে হবে, মনে করি চোঙের উচ্চতা h এবং চোঙের উচ্চতা কি h এবং ব্যাসার্ধ, উচ্চতা যদি h হয় ব্যাসার্ধ দ্বিগুণ তাহলে কত হবে ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে উচ্চতা কত, ব্যাসার্ধ কত 2r, উচ্চতার ব্যাসার্ধ ক গুণের সঙ্গে সমান, তাহলে অতএব কত হবে h ইকুয়াল টু 2r। আমার জায়গা নাই তাই আমি পাশে লিখছি কারণ বোর্ডে অঙ্ক আসবে না, h ইকুয়াল টু কত 2r। এবার তাহলে চোঙটির আয়তন, অতএব চোঙটির আয়তন। আচ্ছা চোঙের আয়তনের ফর্মুলাটা কি, পাই আর অন স্কয়ার এইচ, পাই আর অন স্কয়ার এইচ, তাহলে পাই আর স্কয়ার এইচ, 1 দরকার নেই, দুটো 1 দরকার নেই, তাহলে পাই লিখলাম আর 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 ই থাকলো, এইচ মানে কত 2r, এইচ এর জায়গায় 2r বসলো, তাহলে 2 পাই আর স্কয়ার আর আর কত হবে আর কিউব ঘন ডেসিমিটার। আচ্ছা এবার নেক্সট স্টেপে আমি চলে যাব। দেখো এখন কি বলে উচ্চতা 6 গুণ, তাহলে এখন h ইকুয়াল টু কত হবে 6r, h ইকুয়াল টু কত হবে 6r, তাহলে এখন আয়তন কত হবে পাই আর স্কয়ার h, একই ফর্মুলা পাই আর এর মান r, h এর মান কত 6r, তাহলে 6 পাই আর কিউব। মনে রাখবে কি বলেছে চোঙটির আয়তন, এটা দ্বিতীয় বেরোলো, দ্বিতীয় চোঙটির আয়তন বেরোলো, কি বলেছে চোঙটির আয়তন 539 ঘন ডেসিমিটার বেশি, কেউ কারোর চেয়ে বেশি কেউ কারোর চেয়ে কম যদি বোঝায় তাহলে পার্থক্যকে বোঝায়, তাহলে পার্থক্য মানে মনে রাখবে বিয়োগফল, পার্থক্য মানে কি করতে হয় বিয়োগ করতে হয় শর্তানুযায়ী, তাহলে আমাকে কি করতে হবে শর্ত অনুযায়ী, তাহলে শর্তানুযায়ী 6 পাই আর কিউব মাইনাস 2 পাই আর কিউব ইকুয়াল টু কত 539, তাহলে 6 আর কত হচ্ছে 2, এখানে 2 হয়েছিল তো নাকি, এর আগেরটা কত হচ্ছে 2, তাহলে হবে কত 4 পাই আর কিউব, 4 পাই আর কিউব ইকুয়াল টু 539। বুঝে গেছে? কারো কোশ্চেন থাকলে কমেন্টে জানাবে। আচ্ছা নেক্সট স্টেপ দেখো কি বলেছে, 4 আছে 4 বসলো, পাই এর মান 22 এর 7, 22 এর 7 বসলো, আর কিউব আছে আর কিউব বসলো ইকুয়াল টু 539। আচ্ছা আচ্ছা যদি ওইদিকে যাই কি হয়ে যাবে সব উল্টে যাবে, যেটা উপরে আছে নিচে, নিচেরটা উপরে, 4 উপরে আছে 4 নিচে, 22 উপরে আছে 22 নিচে, 7 নিচে আছে 7 হবে কি উপরে। আচ্ছা কাটাকাটা 11 দুগুণ 22, 4 11 কত 44, 9 11 99, আর কাটছে কি কাটছে না। আচ্ছা নেক্সট স্টেপ দেখো, নেক্সট স্টেপ দেখো 49 কে 7 দিয়ে গুণ করলে কত হবে 343, 7 দুগুণ কত 8, আর কিউব আছে 343 মানে 7 এর কিউব, 8 মানে 2 এর কিউব মানে ঘনফল,
এখানে করে দিচ্ছি আর, তাহলে কিউব কিউব কেটে গেল, আর ইকুয়াল টু 7/2, আমার দরকার কত 2r, আর এর জায়গায় 7/2 লিখে দাও, 2 2 কেটে গেল, 2r ইকুয়াল টু 7। তাহলে 2r ইকুয়াল টু 7, এটাই চোঙের উচ্চতা লিখবে, অর্থাৎ নির্ণয় চোঙের উচ্চতা ইকুয়াল টু 7। সবশেষে একটা কথা বলি, আমার চ্যানেলের নাম হালিম স্পেস টেক, লিখে ইউটিউবে সার্চ করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং সর্বশেষ বেল আইকনে ক্লিক করতে যেন ভুল করবেন না। থ্যাংক ইউ।